রাজুকের প্লট দুর্নীতি মামলায় হাসিনা জয়সহ ২৯ জনের বিরুদ্ধে পরোয়ানা, আদালতে দুদকের অভিযোগপত্র। ডিবি প্রধানের বদলি রুটিন কাজের অংশ বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা। কুয়েটে বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ, তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ। মালয়েশিয়ায় ১০ মাস ধরে কর্মী পাঠানো বন্ধ, সিন্ডিকেট বন্ধে চুক্তির ধারা সংশোধনের তাগিদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ সন্ধ্যায় আপনাদের সবাইকে আমন্ত্রণ, সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের ২ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজের আদালত এই পরোয়ানা জারি করে। ৫ আগস্টের পর একে একে বেরিয়ে আসতে শুরু করে সরকারি বিভিন্ন মহলের নানা অপকর্মের নথি। এবার নতুন করে সামনে এলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের পূর্বাচলের প্লট বাগিয়ে নেয়ার তথ্য। অভিযোগে বলা হয়, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। প্লট দেয়া হয় সজীব ওয়াজেদ জয়কেও, আর তাদেরকে নানাভাবে সহযোগিতা করে সরকারি বেসরকারি কর্মকর্তারা। রাজুকের নিয়ম কানুন না মেনে ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের নামে এই প্লট দুটি নিয়ে নেয় এবং দখল নেয় এবং রেজিস্ট্রি করেও নিয়ে নেয়। তাদের তদন্তে দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে ধানমন্ডি সুধা সদন, এই সুধা সদনে শেখ হাসিনা নিজেও মালিক আছে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও মালিক আছে, তারা আরও অন্যান্য প্লটের মালিক আছে। মঙ্গলবার দুদকের পৃথক ২ মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত। আজকে মামলাটি তাদের বিরুদ্ধে আমলে নেওয়া হয় এবং পরবর্তী তারিখ ২৯/৪ পরবর্তী তারিখের জন্য দিন ধার্য আছে। এর মধ্যে তাদেরকে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। ২৯ এপ্রিল আসামিদের গ্রেফতার বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে। এ নিয়ে দুদকের করা ৬ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। আর ডিবি প্রধানের বদলি রুটিন কাজের অংশ বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় তারা একথা বলেন। উপদেষ্টা দাবি করেন, এই সরকারকে ৫ বছর চাওয়ার কথা তার নয়, জনগণের। মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বুধবার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে ১ মাসের আটকাদেশ দেয় আদালত। এ ঘটনায় আলোচনা সমালোচনা হয় নানা মহলে। এরপরেই আসে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে দেওয়ার খবর। এছাড়া মেঘনার আটকাদেশ কেন অবৈধ নয় জানতে রোববার রুল জারি করে হাইকোর্ট। এ পরিস্থিতিতে রোববার আইন উপদেষ্টা জানান, মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তবে তাকে আটকের প্রক্রিয়া ঠিক হয়নি। কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। সচিবালয়ের সভা শেষে খোদা বক্স চৌধুরী বলেন, আইন উপদেষ্টা কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন তার জানা নেই। আইন উপদেষ্টা স্বরাষ্ট্রের কাছে এ বিষয়ে কিছু জানতে চাননি বলেও জানান তিনি। এ সময় ডিবি প্রধানের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা। কেমন
আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। এটা তো পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে রাঘব বোয়ালদের কাউকে ছাড় দেয়া হচ্ছে না। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক ভালো কাজ করছে। পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু ও ২ মে হল খোলার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন তারা। ৬ দফা দাবি থেকে সরে গিয়ে উপাচার্যের পদত্যাগের ১ দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীরা। তালা ভেঙে ঢোকেন বিভিন্ন হলে। সংঘর্ষের প্রায় ২ মাস পর সোমবার রাতে কুয়েটের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে ৪ মে শিক্ষা কার্যক্রম চালু ও ২রা মে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিন্ডিকেটের সিদ্ধান্তকে প্রহসন বলছে শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের ১ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। পরে তালা ভেঙে ৬টি হলে প্রবেশ করে তারা। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা ৬ দফা থেকে ১ দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। ৩৭ জনের নামে প্রহসনমূলক বহিষ্কার আদেশ দেওয়া হয় এবং আমরা সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। প্রত্যেক কুয়েটিয়ান। এই ক্যাম্পাসে নিরীহ শিক্ষার্থীদের প্রতি আক্রমণ করা হয়েছে এবং এই নিরীহ শিক্ষার্থীদের কি যাদের উপর আক্রমণ করেছে তাদের উপরে আবার মামলা চাপিয়ে দেওয়া হয়েছে, হয়রানি করা হচ্ছে। ছাত্রদের কোনো বিষয়ে জোর করেন না বলে দাবি করেন উপাচার্য। হলের তালা ভাঙার বিষয়টি সিন্ডিকেটকে জানানো হবে বলেও জানান তিনি। এই আন্দোলনের প্রথম থেকেই ছাত্রদেরকে কোনো কিছুতে ফোর্স অ্যাপ্লাই করি না, আমি জোর করি না কোনো কিছু। যে কাজটা বেআইনি হবে আমি জাস্ট সিন্ডিকেটে উপস্থাপন করবো, এবং সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিবে ওইটুকু আমি এক্সিকিউট করবো। আমি নিজে থেকে কোনো কিছু করতে পারবো না। 18 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ হয়। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন এবং অজ্ঞাত কয়েকশো জনের নামে মামলা করে কুয়েট প্রশাসন। 25 ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও হল খালি করার নির্দেশ দেওয়া হয়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। ২০২৬ সালেই বাংলাদেশের এলডিসি উত্তরণ হবে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান জানান, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে বসে থাকার মনোভাব পরিহার করতে হবে। বাংলাদেশ এখন আর ভিক্ষা করার পরিস্থিতিতে নেই। বিকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান জানান, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার চিন্তা থেকে সরে এসেছে সরকার। এজন্য যেসব চ্যালেঞ্জ আসতে পারে তা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই উত্তরণ দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে উল্লেখ করে আনিসুজ্জামান বলেন, বাংলাদেশের চেয়ে অনেক দুর্বল দেশও এলডিসি উত্তরণ করে গেছে, তারা পারলে আমরাও পারব। পর্যালোচনা করে আমরা মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাশ হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই। আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারব 2026-এ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাল বৈঠকে বসছে বিএনপি। দুপুর 12টায় যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে তা পরিষ্কার করার জন্য প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ চাইবে বিএনপি। সম্প্রতি গুলশানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, বিএনপি মনে করে জুনের আগেই নির্বাচনের সব প্রস্তুতি সম্ভব। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কিছু বিভ্রান্তি আছে উল্লেখ করে তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় বিএনপি। তবে ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি দলটি। এটি নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে বলেও দাবি তার। ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিনব উপায়ে প্লট জালিয়াতির অভিযোগে
মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম মামলাটি দায়ের করেন। টিউলিপ সিদ্দিক ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা সর্দার মোশাররফ হোসেন। ঘটনার সূত্রপাত 1963 সালে। সে বছর এই ভবনের প্লটটি ডিআইটি থেকে বরাদ্দ পান একজন বিচারপতি। বরাদ্দের শর্ত ছিল প্লট বিক্রি করা যাবে না। পরে এই প্লট আমমোক্তারের মাধ্যমে কয়েক হাত বদল হয়। দুদকের অভিযোগ, শরিককারীদের দ্বন্দ্বের সুযোগ নেয় স্টার্ন হাউজিং। আমমোক্তারদের অবৈধ দেখিয়ে প্লটটি বরাদ্দ নেয় এই হাউজিং কোম্পানি। এই চক্রান্তে সহায়তা করে রাজকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেন। অভিযোগ আছে তারা কাজ করেছে টিউলিপের নির্দেশে। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিকী তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে স্টার্ন হাউজিংকে এই প্লট পাইয়ে দেয়, যার বিনিময়ে টিউলিপকে একটি ফ্ল্যাট দেওয়ার অভিযোগ করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা, দুজন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন এই বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে। এখানে আরও দুজন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন। দুদক আরও জানায়, দায় থাকার পরও মৃত্যুবরণ করায় ইস্টার্ন হাউজিংয়ের তৎকালীন চেয়ারম্যান জহুরুল ইসলাম ও রাজকের সাবেক আইন উপদেষ্টা সেলিমকে এই মামলায় আসামি করা হয়নি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দফা বৈঠকের পর প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ালো সরকার। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 175 থেকে বেড়ে দাঁড়ালো 189 টাকা। মঙ্গলবার সচিবালয়ের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে এক সভা শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এই তথ্য জানান। এদিকে বাড়তি দামে বিক্রির খবরে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা। এতে ক্ষুব্ধ ক্রেতারা। গেল বছর ডিসেম্বরে সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটার প্রতি নির্ধারণ করা হয় 175 টাকা। এদিকে ভোজ্য তেলের আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গত 31 মার্চ। ফলে চলতি মাসের শুরু থেকে আবারও দাম বাড়াতে ট্যারিফ কমিশনে চিঠি দেন ভোজ্য তেল পরিশোধন কারখানা মালিকরা। সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়। অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন ও পাম তেলের দাম 12 টাকা বাড়িয়ে 169 টাকা করা হয়েছে। সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। তেলের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, এতে ভোগান্তিতে ক্রেতারা। মাল নাই, শনি এবং মাল নাই, আগের মাল দিয়ে সবাই চলতেছে। তারা ইচ্ছা মতো দাম বাড়া দেয়। দাম বাড়ানি কি আর 3-4 দিন আগে সরবরাহ কমায় দেয়, আবার দাম বাড়ায় সরবরাহ ঠিক রাখে। স্বাভাবিক খরচ তো বাড়বেই। আমরা তেলের দাম যদি 14 টাকা করে লিটার প্রতি বাড়ে তাহলে আমাদের চাপ পড়ে গেল না। বন্ধ থাকা ভোজ্য তেল কারখানা আবার চালু করে বাজারে প্রতিযোগিতা তৈরি করা হলে দাম কমে আসবে বলে আশা করেন বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। বুধবার ভোরে ঢাকায় পৌঁছাবেন তারা। সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে এই প্রতিনিধি দল। সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তারা। এরপর পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই প্রথম সংস্কার বলে জানিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। এর আগে সকালে ঐকমত্য কমিশনে
সংস্কার প্রস্তাব জমা দেয় দলটি। এ সময় কমিশনের সঙ্গে মত বিনিময়ও করে দলের ৮ সদস্যের প্রতিনিধিরা। ববি হাজরাজ জানান, ঐক্যমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের ১০০টিরও বেশি প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে এনডিএম। তিনি বলেন, সদ্য ঘোষিত একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে প্রতি জেলা ও উপজেলায় নাগরিক কমিটি গঠনের প্রস্তাবের বিরোধিতা করে এনডিএম। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। সাবেক কোন প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা এটি একটি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা এই প্রস্তাবের সাথে একমত হতে পারি নাই। সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐক্যমত কমিশনকে জানিয়েছি। ডাকসু নির্বাচনের জন্য মে মাসে কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকেই বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করে। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পদক্ষেপ ও অগ্রগতি সংবলিত পথ নকশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। একই মাসের মাঝামাঝি সময়ে প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা চূড়ান্ত করবে কমিশন। নববর্ষের উপহার হিসাবে আউটসোর্সিং কর্মীদের জন্য বড় সুখবর দিল সরকার। আউটসোর্সিং এর আওতায় কর্মরতদের সেবার মান ও সুযোগ সুবিধা বাড়াতে নতুন নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন নীতিমালায় 5টি সাধারণ ক্যাটাগরি এবং 3টি বিশেষ সেবার মাসিক সেবা মূল্য বাড়ানো হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। নীতিমালায় কর্মীদের জন্য মাসিক সেবা বৃদ্ধির পাশাপাশি বাড়তি সুবিধা হিসাবে যুক্ত হয়েছে উৎসবকালীন ভাতা। প্রতি বছর 2টি উৎসব বোনাসের সাথে বাংলা নববর্ষ উপলক্ষে মূল পারিশ্রমিকের 20% হারে বৈশাখী প্রণোদনা পাবেন তারা। কর্মীদের বার্ষিক 15 দিনের ছুটি ও নারী কর্মীদের জন্য থাকছে 45 দিনের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা। নতুন এই নীতিমালায় আউটসোর্সিং কর্মীদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে পেনশন সুবিধাও। ময়মনসিংহে মিনি চিড়িয়াখানায় থাকা আলোচিত অসুস্থ 2টি ভাল্লুককে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গঠন হয়েছে বিশেষজ্ঞ দল। অবৈধ মিনি চিড়িয়াখানায় ছিল না প্রাণী চিকিৎসক। ওই চিড়িয়াখানার স্বত্বাধিকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করবে বন বিভাগ। শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের মিনি চিড়িয়াখানায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল 2টি ভাল্লুক। একই খাঁচায় 2 পুরুষ ভাল্লুক থাকায় নিজেদের মধ্যে মারামারি করে দুজনেরই শরীরে ক্ষত দেখা দেয়। দীর্ঘ সময় চিকিৎসা না করায় সেখানে সৃষ্টি হয়েছে পচন। অবশেষে সোমবার ভাল্লুক 2টিকে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, মিনি চিড়িয়াখানায় প্রায় 100 প্রাণী থাকলেও নেই কোনো প্রাণী চিকিৎসক। বন্যপ্রাণী রাখার মতো কোনো অনুমতি ওনাদের ছিলেন না। পার্ক কর্তৃপক্ষ যারা এরকমভাবে পরিচালনা করেছেন, এটা খুব অন্যায় করেছেন। প্রাণীর প্রতি তাদের যে ভালোবাসা ছিল এটা তারা দেখাতে পারেননি এবং তাদের ন্যূনতম যে তাদের একটা গাইডলাইন দেওয়া উচিত ছিল প্রাণীদেরকে, ওই লোকটাও তারা সঠিক লোক বা সঠিক গাইডলাইনের লোক তারা নিয়োগ দিতে পারেননি। সিটি কর্পোরেশনের আওতাধীন এই মিনি চিড়িয়াখানায় ছিল ভাল্লুক, লজ্জাবতী বানর, কুমির সহ 27 বিলুপ্তপ্রায় প্রাণী। চিড়িয়াখানার মালিক আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান দুলাল জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় কারাগারে। সিটি কর্পোরেশনকে বারবার চিঠি দিয়েও প্রাণীগুলোকে ফেরত পায়নি বন বিভাগ। 8 এপ্রিল পার্কে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 47টি প্রাণী। কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা যেভাবে পরামর্শ দিয়েছিলেন সেভাবে আমরা তাদেরকে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আমরা নিয়ে আসছি, এখন যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আসলে আমাদের যে সংশ্লিষ্ট বন্যপ্রাণী বিভাগ আছে তারা আইনগত ব্যবস্থাটা সাধারণত নিয়ে থাকে। বন বিভাগ বলছে, সারা দেশে অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় 500 প্রাণী উদ্ধার করা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মঙ্গল শোভাযাত্রা, প্রভাত ফেরি সহ নানা আয়োজন করা হয়েছে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলেই মেতে ওঠেন ঐতিহ্যময় বর্ষবরণ উৎসবে। পহেলা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মঙ্গলবার বাংলা নববর্ষ 1432 উদযাপিত হয়েছে। গ্রীষ্মের দাবদাহের মধ্যে নতুন বছরকে স্বাগত জানায় বাঙালিরা। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলেই মেতে ওঠে ঐতিহ্যময় বর্ষবরণ উৎসবে। পুরাতন হিসাব চুকিয়ে খোলা হয় নতুন বছরের মহরতকরণ। নতুন কাপড়, হালখাতা, মিষ্টি সব মিলিয়ে বেজে ওঠে বাংলা নতুন বছরের জয়গান। কলকাতা ছাড়াও নববর্ষের দিনটিতে গোটা রাজ্যের গ্রামগঞ্জেও দেখা যায় অন্য ছোঁয়া। শহরের বিভিন্ন প্রান্ত কিংবা রাজপথে বের হয় প্রভাত ফেরি। এদিন ভোর হতেই বিভিন্ন মন্দিরে নতুন বছরের শুভকামনায় অনেকেই পুজো দেন। আমার তো এখানে এসে খুব ভালো লাগছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই সঙ্গীত, আবৃত্তি সহ বর্ষবরণের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভেদের রাজনীতির অবসান হোক, সম্প্রীতির ফিরে আসুক। বাংলা বর্ষবরণ উপলক্ষে কলকাতার ভাষা ও চেতনা সমিতির আয়োজনে সকালে পার্ক স্ট্রিটের সরকারা কারু ও চারুকলা মহাবিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। দিনভর গান, কবিতা, নাচ, নাটক, জাদু চলবে সেখানে। এছাড়া মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার সমিতিও শোভাযাত্রা বের করে। আমরা এই শোভাযাত্রায় বাঙালির যে হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য, সম্প্রীতির ঐতিহ্য, মানুষের সাধারণ সমাজে বিভেদের বিরুদ্ধে যে আকুতি তার প্রকাশ করতে চাই। এছাড়াও রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব, সংগঠন, মানবাধিকার সংস্থাও মঙ্গল শোভাযাত্রা, প্রভাত ফেরি বের করেছে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে 13 আগস্ট বাংলাদেশ সফরে আসবে ভারত, প্রকাশ করা হয়েছে সূচি। ওডিআই সিরিজের প্রথম ম্যাচ মিরপুরে 17 আগস্ট, 20 আগস্ট মিরপুরে দ্বিতীয় ম্যাচ খেলে দুই দলই যাবে চট্টগ্রাম। তৃতীয় ও শেষ ওডিআই 23 তারিখ। 2 দিন পর টি20 সিরিজ শুরু চট্টগ্রামে। এই সিরিজের শেষ 2 ম্যাচ মিরপুরে 29 ও 31 আগস্ট। এটিই চলতি বছরে টাইগারদের সবচেয়ে বড় সিরিজ। বাংলাদেশ সফরের বিষয়টি আগে থেকেই পরিকল্পনায় থাকলেও সূচি প্রকাশ হলো মঙ্গলবার। 2 ফরম্যাটের সিরিজ শেষ করে 1 সেপ্টেম্বর ফিরে যাবে ভারত। 2026 টি20 ও 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ। এর সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।